আসসালামু আলাইকুম, স্বাগতম তড়িৎ রসায়নের ৩ নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। তো মূল পড়ায় চলে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটাতে প্রেস করে দিবে যেন যে কোনো ইনফরমেশন তোমার কাছে আগে আগে চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। ঠিক আছে? তো যাই হোক, কথা বলবো না আর, আমরা আমাদের মেইন পড়ায় চলে যাব। তো লাস্ট 2 নম্বর ক্লাসে আমরা কিন্তু আপেক্ষিক পরিবাহিতা সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেই আপেক্ষিক পরিবাহিতাটা আমি আবার একটু মনে করাই দিব, আবার একটু বুঝাই দিব, তারপরে হচ্ছে আমরা তুল্য পরিবাহিতায় চলে আসবো। তো এবং মোলার পরিবাহিতার সম্পর্কে চলে আসবো। বেসিক্যালি আমাদের যদি আপেক্ষিক পরিবাহিতাটা আমরা খুব ভালো বুঝতে পারি, তারপর কিন্তু আমাদের তুল্য পরিবাহিতা বলো, আপেক্ষিক পরিবাহিতা বলো, এটা খুব আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আমি একদম বেসিক লেভেলটা থেকে মানে বোঝানোর চেষ্টা করবো, আসলে ফিল করানোর চেষ্টা করবো যে এগুলোর দ্বারা কি বোঝায়। আচ্ছা, তো আমি একটা কোষ এঁকে রাখছি। দেখো, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, পটাশিয়াম সালফেট। তো এখানে আমাদের একটা তড়িৎদ্বার দেওয়া আছে, এখানে একটা তড়িৎদ্বার দেওয়া আছে। ঠিক আছে? তো আমাদের আপেক্ষিক পরিবাহিতার যে আমাদের সংজ্ঞা ছিল, আপেক্ষিক পরিবাহিতার আমার যে ইকুয়েশনটা লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম, সেটা হচ্ছে এরকম। দেখো, আপেক্ষিক পরিবাহিতা সেটা হচ্ছে আমরা এটাকে তোমার হচ্ছে যে আপেক্ষিক পরিবাহিতাকে প্রকাশ করতাম আমরা। উফ, মাথা আজকে আমার কি যে হইছে! আচ্ছা, ওকে। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা প্রকাশ করতাম হচ্ছে কাপ্পা দিয়ে। দেখো, এই কাপ্পা দিয়ে প্রকাশ করতাম। এটাকে কে এর মতো লাগে দেখতে, বাট এটা হচ্ছে আসলে কাপ্পা। এই কাপ্পা ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে 1/r ইন্টু এল ডিভাইডেড বাই এ, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল এইটা। ওকে। সো এবং এটার একক কি ছিল? আমাদের একক ছিল হচ্ছে আমরা দেখো এইখানে যে এল বাই এটাকে আমরা বলতাম কোষ ধ্রুবক বলতাম, এবং এটার একক ছিল হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আর এইটুকু হচ্ছে আমার কি, মানে এটা হচ্ছে রোধ ওহম, তার মানে কি ওহম ইনভার্স 1, তার মানে এটার একক ছিল হচ্ছে এইটা। আর যদি আমরা এসআই একক বলতাম তখন ছিল হচ্ছে কি সিমেন্স পার মিটার। তো যাই হোক, আমরা একটু দেখো আমাদের ডেফিনেশনটা একটু বুঝে যাই। আমরা আপেক্ষিক পরিবাহিতার ডেফিনেশনটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা তোমার তুল্য পরিবাহিতা যেটা এবং তোমাদের কি মোলার পরিবাহিতাটা খুব ভালোভাবে বুঝতে পারবো। সো দেখো, আমাদের ডেফিনেশন অনুযায়ী আমাদের যে আপেক্ষিক পরিবাহিতা সেটা ছিল হচ্ছে যে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার স্কোয়ার, এই 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বার আমরা যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে যে পরিবাহিতা হবে ওই দ্রবণের পরিবাহিতাটাকে আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা। আমি আবার বলতেছি যে 1 বর্গ সেন্টিমিটার স্কোয়ারের 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বার আমরা পরস্পর থেকে কত দূরে রাখবো? 1 সেন্টিমিটার দূরে রাখবো। রাখলে ওই ভিতরে যে দ্রবণটুকু, ওই দ্রবণটুকুর যে পরিবাহিতা, সেটাকে বলবো আমরা আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে? এই যে 1 বর্গ সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে আমরা কত দূরত্বে রাখবো? 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো। রাখলে যে পরিবাহিতাটা পাবো, এই যে 1/r মানে তো পরিবাহিতা, ওই পরিবাহিতাটাকেই বলবো আমরা কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা বলবো। ওকে। আচ্ছা, দেখো, এই যে ডেফিনেশনটা আমি বললাম যে 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে আমরা যদি পরস্পর 1 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে ওই দ্রবণের যে পরিবাহিতাটা হবে সেই পরিবাহিতাটাকে বলবো আমরা আপেক্ষিক পরিবাহিতা বলবো, তাই না? আচ্ছা, এখন এই যে ডেফিনেশনটা শিখলাম, এই ডেফিনেশনটাকে একটু আমরা আমাদের মতো করে সহজ করে নেই। দেখো, যেমন আমি যদি বলি, দেখো আমরা কিন্তু বলতেছি সংজ্ঞায় যে 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল, তার মানে এই যে তড়িৎদ্বার এইটুকু 1 সেন্টিমিটার, আবার এইটুকু আমার 1 সেন্টিমিটার, তাই না? তার মানে সবটুকু এখানে কি 1 সেন্টিমিটার করে আছে। আচ্ছা, আবার এইটাও তাই, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এবং এদেরকে যে আমি রাখলাম কত দূরত্বে রাখলাম? 1 সেন্টিমিটার দূরত্বে রাখছে, কিন্তু সব দূরত্বটাই কি আমার 1 সেন্টিমিটার। তার মানে কি, দেখো তো, এটা একটা ঘনকের মতো হয়েছে না, ঘনবস্তুর মতো হয়েছে। এই ঘনবস্তুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কত করে পাচ্ছি? 1 সেন্টিমিটার। তার মানে এই যে ভিতরে জায়গা আছে কতটুকু বলতো? এই যে দুইটা তড়িৎদ্বারের মাঝখানে যে জায়গা, এই জায়গাটা কত বলবো আমি? 1 সেন্টিমিটার কিউব বলতে পারবো। ঠিক আছে না? যেহেতু আমরা জানি ঘনকের যে আয়তন সেটা হচ্ছে কি বাহু কিউব। তার মানে এটা যদি আমার প্রত্যেকটা জায়গা যদি এটাও
এটা হচ্ছে 1 সেন্টিমিটার করে, এটা 1 সেন্টিমিটার করে। কেন? কারণ আমরা কিন্তু আপেক্ষিক পরিবাহিতার যে ডেফিনিশন সেখানে শিখছি যে 1 সেন্টিমিটার স্কোয়ার তোমার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কখন হবে এই তড়িৎদ্বারগুলার? যখন আমাদের প্রত্যেকটা বাহুই 1 করে হবে, তাই না? আচ্ছা, আর এদেরকে আমি কত দূরে রাখছি ডেফিনিশন অনুযায়ী? 1 সেন্টিমিটার দূরে রাখছি। তার মানে এই ভিতরে যে জায়গাটা হবে দুইটা তড়িৎদ্বারের মাঝখানে, এটা কিন্তু আমার একটা ঘনক হবে, ঘনবস্তু হবে, এবং ওই বাহুর ঘনবস্তুর প্রত্যেকটা বাহু কিন্তু আমার 1 সেন্টিমিটার হবে। তার মানে ওই ঘনবস্তুটার আয়তন হবে 1 সেন্টিমিটার কিউব। তার মানে কি আমি কি বলতে পারি না, আমি কি এটা বলতে পারি না, দেখো তো, যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। আপেক্ষিক পরিবাহিতা বলে, ঠিক আছে? এটা মানে এখানে লিখলাম বলে। ওকে, তার মানে আমাদের যে আপেক্ষিক পরিবাহিতার ডেফিনেশনটা যেটা বইয়ে আছে যে 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে ওই দ্রবণের যে পরিবাহিতা হয় তাকে আমাদের কি বলা হয়? আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। তো এই ডেফিনেশনটাকে আমরা আমাদের মতো করে একটু সহজ করে নিলাম। সেটা কি? যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের যে এই যে এইটুকুর মধ্যে যে দ্রবণ আছে ওই দ্রবণের পরিবাহিতাটাকে আমি বলবো কি? আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পা, ঠিক আছে? এবং সেটা আমরা এই 1/r ইন্টু এল ডিভাইডেড বাই এ এটা শিখছি। এ হচ্ছে আমাদের কি? এ হচ্ছে ছিল তোমার ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল ছিল হচ্ছে আমাদের এই দূরত্ব, ঠিক আছে? এবং এই টোটাল মানটাকে আমরা বলতাম কোষ ধ্রুবক বলতাম, ঠিক আছে? আচ্ছা, এইটুকু এখন দেখো, এইটুকু যদি জানি তাহলে আমরা তুল্য পরিবাহিতা খুব সহজেই এটার ডেফিনেশন কেমন হবে বা এটার সূত্রটা কেমন, কোত্থেকে আসলো, এটা আমরা বুঝতে পারবো। তো এইটা আমরা একটু ফিল করার চেষ্টা করি। দেখো, তার আগে দেখো তুল্য পরিবাহিতা, এটা তুল্য পরিবাহিতা এটা কি জিনিসটা আমি একটু বলি। দেখো, তুল্য পরিবাহিতা হচ্ছে যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, যেমন আমি এখানে একটা দ্রবণ ইউজ করছি, সেটার তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কে? পটাশিয়াম সালফেট, ঠিক আছে? এই যে পটাশিয়াম সালফেট বা অন্য যে কোনো তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, এই তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর, ঠিক আছে? 1 গ্রাম তুল্য ভর, একটু মনে রাখবা, 1 গ্রাম তুল্য ভর, ঠিক আছে? 1 গ্রাম তুল্য ভর মানে কি? 1 গ্রাম তুল্য ভর মানেই হচ্ছে অননর্মাল দ্রবণ। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 গ্রাম তুল্য ভর যদি কোনো দ্রবণে থাকে তখন ওই দ্রবণটাকে বলি আমরা অননর্মাল দ্রবণ, ঠিক আছে? অননর্মাল দ্রবণ। এখন কেউ যদি নর্মাল দ্রবণ কাকে বলে বা এগুলো কি তুল্য ভর তুল্য সংখ্যা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দিব। তো আমি আপাতত ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো। সো মনে রাখবা যে কোনো তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর, আমি আবার বাংলায় লিখি, দেখো একটু, 1 গ্রাম তুল্য ভর, এই 1 গ্রাম তুল্য ভর মানে এটাকে আমি কি বলবো? নর্মাল দ্রবণ বলবো, ঠিক আছে? নর্মাল দ্রবণ বলবো। তাইলে কোন তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর বা নর্মাল দ্রবণ, আমি তো আগেই বলছি 1 গ্রাম তুল্য ভর যে কথা, নর্মাল দ্রবণ একই কথা। তার মানে 1 গ্রাম তুল্য ভর বা নর্মাল দ্রবণের যে আয়তন, সেই আয়তনের যে পরিবাহিতা তাকে আমরা বলি তুল্য পরিবাহিতা। দেখো, আমি তুল্য পরিবাহিতার ডেফিনিশনটা আবার একটু বলি যে কোনো তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্য ভর বা নর্মাল দ্রবণের যে আয়তন, ওই আয়তনের যে তড়িৎ পরিবাহিতা তাকে বলি আমরা তুল্য পরিবাহিতা। ক্লিয়ার? তাকে কি বলি আমরা? তুল্য পরিবাহিতা বলি। আচ্ছা, এইটুকু মনে রাখবা। তার মানে আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্যের নর্মাল দ্রবণের আয়তন আমরা বের করব, দেন ওই আয়তনের তড়িৎ পরিবাহিতা বের করতে পারলেই আমরা কিন্তু তুল্য পরিবাহিতা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আর আমরা তো আগেই শিখে আসছি যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতাকে কি বলি আমরা? আপেক্ষিক পরিবাহিতা বলি, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো যে আমি তোমাকে জাস্ট একটু ক্লিন করে দিচ্ছি, আমি বুঝানো আমার একটু জায়গা কম। আচ্ছা, ধরো এখন আমি তোমাকে বললাম যে লাইক এরকম কিছু বললাম যে 0.1 নর্মাল সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তুল্য পরিবাহিতা কত, এরকম বলবো। এখন দেখো, আমি কিন্তু জানি ডেফিনেশন অনুযায়ী যে আমাদের আমরা কিন্তু ডেফিনেশনে কি শিখছি যে 1 নর্মাল দ্রবণ
দ্রবণের যে আয়তন, ওই আয়তনের পরিবাহিতাকে আমি কি বলবো? তুল্য পরিবাহিতা বলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আগে আমার কি করা লাগবে তাইলে? এই যে দ্রবণটা নর্মাল দ্রবণের দেওয়া আছে, এটা হচ্ছে 0.1 নর্মাল দ্রবণ দেওয়া আছে, তাই না? 0.1 নর্মাল দ্রবণ দেওয়া আছে। এই দ্রবণটার আয়তন আমরা বের করব। এখান থেকে আমরা 1 নর্মাল দ্রবণের আয়তনটা বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, যারা নর্মাল দ্রবণ সম্পর্কে আইডিয়া আছে যাদের, তারা কিন্তু জানো যে আমার 0.1 নর্মাল দিক, 1 নর্মাল দ্রবণ দিক, বা 0.5 নর্মাল দ্রবণ দিক, বা 0.25 নর্মাল দ্রবণ দিক, ঠিক আছে? যে নর্মাল দ্রবণের দিক নাই কেন, ওই আমি কি লিখতে পারবো? যে আমি যদি বলি যে 0.25 নর্মাল দ্রবণ, এটা কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 0.25 নর্মাল দ্রবণের আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব, এটা লিখতে পারবো। আবার আমি যদি বলি যে 0.1 নর্মাল দ্রবণ, তার মানে এইটুকুর আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব। আমি যদি বলি 0.5 নর্মাল দ্রবণ, তার আয়তন কত লিখতে পারবো আমরা? 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? মানে যে কোনো একটা পরিমাণ তোমাকে, আমি ধরো বললাম 0.001 নর্মাল দ্রবণ, তার মানে এইটুকুর আয়তন কত? 1000 সেন্টিমিটার কিউব। এটাই নর্মাল দ্রবণের বেসিক কথা, যে নর্মাল দ্রবণই দেওয়া থাকুক না কেন, তার আয়তন মাস্ট বি কত হওয়া লাগবে? 1000। ওই দ্রবণের আয়তন হবে 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো, আমার ডেফিনিশনে অনুযায়ী আমার কত নর্মাল দ্রবণের আয়তন বের করা লাগবে? আগে 1 নর্মাল দ্রবণের আয়তন বের করা লাগবে। ওই আয়তনের বের করার পরে আমরা দেখবো যে ওই আয়তনের পরিবাহিতাটা কত হয়। তাইলে যদি বের করতে পারি, আমরা কিন্তু আমাদের সূত্রটা পেয়ে যাব। দেখো, এখন তাহলে আমরা এইখানে দেখি, দেখো যে আমরা লিখছি যে 0.1 নর্মাল সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তুল্য পরিবাহিতা কত। তো আমরা আগে লিখি, দেখো 0.1 নর্মাল দ্রবণের আয়তন, দেখো আয়তন কত হবে? 1000 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে এখান থেকে আমি যদি বলি 1 নর্মাল দ্রবণের আয়তন কত হবে বলো তো? দ্রবণের আয়তন হবে, এই 1000টা উপরে থাকবে, নিচে কিন্তু ভাগ হয়ে যাবে। আমরা জানি ঐকিক নিয়ম অনুযায়ী নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? এইটা হবে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা অনর্মাল দ্রবণের আয়তনটা এত সেন্টিমিটার কিউব পেয়ে গেছি। এখন আমরা দেখব এইটুকুর, এই যে আয়তনটুকু পাইলাম, অনর্মাল দ্রবণের আয়তনটুকু পাইছে, অর্থাৎ কি দাঁড়াইলো? আমরা যত নর্মাল দ্রবণ বলবে, ওই 1000কে যদি আমি তত নর্মাল দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু 1 নর্মাল দ্রবণের আয়তন পেয়ে যাব। আমাকে প্রশ্নে যদি বলতো 0.4 নর্মাল দ্রবণ, তাহলে 1 নর্মাল দ্রবণের আয়তন কত হইতো? আমরা 1000কে ভাগ দিতাম এইটা দিয়ে, 0.4 নর্মাল দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে? আমাকে যদি বলতো যে ধরো 0.5 নর্মাল দ্রবণ, তাহলে এটার আয়তন হচ্ছে 1000, একের আয়তন কত? 1000কে আমরা এটা দ্বারা ভাগ করে দিতাম, 1000কে এটা দ্বারা ভাগ করে দিতাম, তাইলে কিন্তু অনর্মাল দ্রবণের আয়তন পেয়ে যাবো। তার মানে অনর্মাল দ্রবণের আয়তন হচ্ছে 1000 দিয়ে 1000কে ভাগ করব, যত প্রশ্নে থাকবে তোমার নর্মাল দ্রবণের ঘনমাত্রাটা যত থাকবে, যত নর্মাল দ্রবণ থাকবে, তত দ্বারা ভাগ করে দিব কাকে? 1000কে। তাইলে কিন্তু অনর্মাল দ্রবণের আয়তন আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনর্মাল দ্রবণের আয়তনটা আমি বের করার পর, আমরা এখানে একটু ক্লিন করে দিই। আচ্ছা, আমাদের 0.1 নর্মাল দ্রবণের আয়তন হচ্ছে 1000, তাহলে অনর্মাল দ্রবণের আয়তনটা আমরা এখানে বের করে নিছি। তো আমাদের ডেফিনিশন অনুযায়ী কি বললো? যে 1 নর্মাল দ্রবণের যে আয়তন তুমি পাইলা, ঠিক আছে, এই যে এরকম, তো আমি আগেই তো বললাম যে 1000কে তুমি প্রশ্নে যত নর্মাল থাকবে তত দ্বারা ভাগ করলেই 1 নর্মাল দ্রবণের আয়তন পাবা। এই 1 নর্মাল দ্রবণের আয়তনটা, এই পরিমাণ আয়তনটা, 1 নর্মাল দ্রবণের যে আয়তন পাইলাম আমরা, এই আয়তনটার যে পরিবাহিতা, সেটাই আমাদের কি হবে? তুল্য পরিবাহিতা। দেখো, তাহলে এখন আমরা একটু কি লিখতে পারি? আমরা এখন এই যে আমরা কিন্তু অনর্মাল দ্রবণের আয়তনটা পেয়ে গেছি, তাহলে একটু দেখো যে আমরা এখন এই আপেক্ষিক পরিবাহিতাটাকে কাজে লাগিয়ে কিভাবে তুল্য পরিবাহিতাটা বের করতে পারি। আমরা কিন্তু জানি আপেক্ষিক পরিবাহিতা মানেই কিন্তু 1 সেন্টিমিটার কিউব আয়তনের পরিবাহিতা, আমরা কিন্তু আগে এটা দেখাই আসছি। তার মানে আমি কি লিখতে পারবো বলো তো? 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতা এটা আমার কাপ্পা। ঠিক আছে? অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতাটুকু আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, তো এটা হচ্ছে কাপ্পা। তাই আমি যদি বলি যে সুতরাং আমার এরপরেও যে আমার বের করছিলাম কত? 1000 ভাগ হচ্ছে 0.1, এটাই ছিল অনর্মাল দ্রবণের আয়তন। তো এইটুকু দ্রবণের আয়তন, এইটুকু আয়তনের যে দ্রবণ আছে, সেই দ্রবণের পরিবাহিতা কত হবে? তাহলে 1000 ডিভাইডেড বাই 0.1 এত সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতা হবে। এটা গুণ হয়ে যাবে, দেখো ঐকিক নিয়মের অনুযায়ী, কাপ্পা ইন্টু কত হবে? 1000 ডিভাইডেড বাই 0.1।
ঠিক আছে, এইটাই কিন্তু এই যে পরিবাহিতা কিন্তু অলরেডি আমরা পাইছি, এবং এই ডেফিনেশন অনুযায়ী আমরা বলছি না যে এক নর্মাল দ্রবণের যে আয়তন সেটা তো এইটা, আর ওই যে আয়তন, ওই আয়তনটুকুর যে পরিবাহিতা সেটাই হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। তার মানে আমাদের তুল্য পরিবাহিতা সম্পর্কে সমান আমি কি লিখতে পারি, তুল্য পরিবাহিতা সমান আমি লিখতে পারবো, এবং এটাকে আমরা ক্যাপিটাল ল্যামডা দ্বারা প্রকাশ করি। এটা আমাদের নর্মাল ল্যামডা হচ্ছে আমরা এভাবে লিখি ল্যামডা, বাট ক্যাপিটাল ল্যামডাটা আমরা এর মতো লিখি, বাট এখানে এটাই দেই না, বাট জাস্ট এর মতো আর কি এরকম করে লিখি। তো এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, এটা হচ্ছে কি আমার ক্যাপিটাল ল্যামডা দ্বারাই হচ্ছে তুল্য পরিবাহিতাকে প্রকাশ করা হয়। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি তাহলে, দেখো যে কাপ্পা ইন্টু কত 1000 ডিভাইডেড বাই 0.1। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো, সবসময় কি তোমাকে এখানে প্রশ্নে বলবে যে 0.1 নর্মাল দ্রবণটা বের করো? সবসময় কি বলবে? আমি তো আগেই বলছি যে এখানে 0.1 বলতে পারে, 0.5 বলতে পারে, 0.005 বলতে পারে, যে কোনো মান দিতে পারে। আমরা ওই মানটাকে, মানে যে প্রশ্নের মানটা দিতে পারবে সেই মানটাকে আমরা সি বললাম। তার মানে আমাদের এখানে কি হবে, তখন কিন্তু এখানে সি আসবে। এই যে আমি যদি মানটা প্রশ্নে যা দেওয়া থাকবে এটাকে যদি সি বলি, মানে সি নর্মাল দ্রবণের দেওয়া থাকলো প্রশ্নে, তাহলে 1000কে তখন কত দিয়ে ভাগ দিব, সি দিয়ে ভাগ দিব, অর্থাৎ এখানে তখন কত আসবে, সি আসবে। ঠিক আছে, এখানে সি আসবে, এখানে তখন সি আসবে, এখানেও কত আসবে, সি আসবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, দেখো যে তাহলে এই যে কাপ্পা, এই কাপ্পার মানটা কিন্তু আমরা আগেই শিখে আসছি তুল্য তোমার আপেক্ষিক পরিবাহিতা থেকে, সেটা কি আমার এল ডিভাইডেড বাই আর এ। ওকে, আচ্ছা, আর ইন্টু 1000 ডিভাইডেড বাই সি। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা তুল্য পরিবাহিতার সূত্র কিন্তু পেয়ে গেছি, যে ক্যাপিটাল ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ক্যাপিটাল ল্যামডা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর এ ইন্টু 1000 বাই সি, যেখানে সিটা হচ্ছে আমার প্রশ্নে যত নর্মাল দ্রবণ দেওয়া থাকবে সেইটা। এইভাবে আমাদের সূত্রটা কিন্তু আসলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এককের ব্যাপারটা দেখো, আমরা কিন্তু এইটার একক কি শিখছিলাম, এইটুকুর একক শিখছিলাম হচ্ছে ওহম ইনভার্স, দেন হচ্ছে আমাদের তোমার এখানে সেন্টিমিটার ইনভার্স, তাই না? এটার একক ছিল আমাদের এই আপেক্ষিক পরিবাহিতার। আর তার সাথে এখন তোমার আয়তন, এটা কি আয়তন না, এটা হচ্ছে আয়তন, তাহলে আয়তনের এককটা গুণ হবে এর সাথে আয়তন। আমি একটু এই সাইডে লিখি, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এর সাথে আয়তনের সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সেন্টিমিটার কিউব, আর নিচে কি আছে আমাদের, এটাই সি, মানে হচ্ছে দেখো নর্মাল দ্রবণ, তাই না? মানে এটা হচ্ছে আমরা ওই যে ইকুইভ্যালেন্ট, এটা বলতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে, এটা বলতে পারি। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু আমার কি আসতেছে, ওহম ইনভার্স 1, এখান থেকে কিউব থেকে বাদ দিলে কি থাকবে, সেন্টিমিটার স্কোয়ার, দেন হচ্ছে আমার এটা তো নিচে ছিল, উপরে চলে গেলে কি হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের একক। ঠিক আছে, ওকে, আচ্ছা এখন খেয়াল করো যে এই হচ্ছে তুল্য পরিবাহিতার গেল। এখন আমরা মোলার পরিবাহিতাটা কি, মোলার পরিবাহিতাটা জাস্ট কিছুই না, এরকম যে আমার তখন ঘনমাত্রাটা মোলারে দেওয়া থাকবে, এরকম মোলারে দেওয়া থাকবে যে 1 মোলার, তখন এখানে এন না দিয়ে আমাকে কি দিবে, মোলার। আর আমি আগেই বলছি নর্মাল দ্রবণ আর মোলার দ্রবণ সম্পর্কে তো তোমাদের যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাই দিও, আমি অবশ্যই এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও দিব। আর অথবা আমাদের এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে ওই সম্পর্কে, তোমাদের অবশ্যই পরিমাণগত রসায়নের দেখবা যে ওইখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তো এবার দেখো যে মোলার পরিবাহিতাটা কি, মোলার পরিবাহিতাটা কি একটু খেয়াল করো। তাহলে আমরা কিন্তু তুল্য পরিবাহিতার যে সূত্র সেটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা কি পেলাম, এল ডিভাইডেড বাই আর এ ইন্টু 1000 ডিভাইডেড বাই সি, এটা পেলাম। এখন মোলার পরিবাহিতা যখন বের করতে বলবে ওইখানে জাস্ট তোমার কি বলবে, এই যে নর্মাল দ্রবণের আমরা জাস্ট মানে তখন ঘনমাত্রাটা নর্মালে না দিয়ে আমাকে মোলারে দিবে, এখানে এম থাকবে, মোলার বলে। তো তখন আমার প্রশ্নে এরকম বলবে যে 0.1 বা 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য বলবে যে এই দ্রবণের মোলার ঘনমাত্রা কত, এরকম টাইপের প্রশ্ন করবে। তো তখনও কিন্তু আমরা এটা সমান লিখতে পারবো কি, যে 0.01 এম আয়তনের দ্রবণ বা এত দ্রবণের আয়তন কত, 1000 সেন্টিমিটার কিউব, এটা লিখতে পারবো। এখান থেকে তারপর আমি কি লিখবো, এখান থেকে আমি 1 মোলার দ্রবণের আয়তনটা বের করে ফেলবো। তাহলে ওই যে কত হবে আমার, এই 1000কে আমরা ভাগ দিয়ে দিব কত, 0.01 দ্বারা।
ঠিক আছে, অর্থাৎ ওই আগের মতোই নিয়ম যে যত মোলার বলবে তখন বলছিল নর্মাল দ্রবণ, আর এবার বলবে মোলার দ্রবণ। যত মোলার বলবে তত দ্বারা আমরা 1000কে ভাগ করে দিব, তাহলে 1 মোলার দ্রবণের আয়তন পেয়ে যাব। তার মানে 1 মোলার দ্রবণের আয়তন হচ্ছে এইটা। ঠিক আছে, এখন সবসময় কি এখানে 0.01 দিবে? নো, যে কোনো মান দিতে পারে, যে কোনো মোলার দিতে পারে। তো এই মোলারটাকে আমরা এবার আগের বার নর্মাল দ্রবণের ক্ষেত্রে বলছিলাম সি, এবার বলবো আমরা ক্যাপিটাল এম। তার মানে আমরা যত মোলার বলবে ওইটাকে এম বলতেছি, তার মানে ওই এম দিলাম আমি এখানে, 0.1 না দিয়ে এম দিলাম, তাহলে আমরা 1 মোলার দ্রবণের আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কি 1 মোলার দ্রবণের আয়তন। এই 1 মোলার দ্রবণের আয়তনের পরিবাহিতাটা বের করব আমরা কার সাহায্যে? এই কাপ্পার সাহায্যে। আবার লিখবো কি দেখো তো, যে তোমার 1 সেন্টিমিটার কিউব, এই যে কাপ্পা মানে কি 1 সেন্টিমিটার কিউব আয়তনের তোমার হচ্ছে যে দ্রবণের পরিবাহিতা কত? কাপ্পা। ঠিক আছে, সুতরাং আমার ওই যে 1 মোলার দ্রবণের আয়তন কত পাইছি আমি? 1000 ডিভাইডেড বাই এম। ঠিক আছে, আয়তনের দ্রবণের পরিবাহিতা কত হবে? কাপ্পা, এর সাথে গুণ হবে কত? 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো এটা, আর আমরা মোলার পরিবাহিতাকে আমরা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা এম দ্বারা প্রকাশ করি। তো ক্যাপিটাল ল্যামডা, তার মানে ডেফিনিশন অনুযায়ী আমাদের এইটাই, যে 1 মোলার দ্রবণের যে আয়তন, সেই আয়তনের পরিবাহিতাটাই হচ্ছে আমার মোলার পরিবাহিতা। যেমন আমাদের তুল্য পরিবাহিতার সময় কি বলছিলাম, 1 নর্মাল দ্রবণের যে পরিবাহিতা, 1 নর্মাল দ্রবণের যে আয়তন, সেই আয়তনের পরিবাহিতাটাই হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা। একইভাবে 1 মোলার, ওইখানে ছিল 1 নর্মাল দ্রবণের যে আয়তন, সেই আয়তনের পরিবাহিতাটা হচ্ছে তোমার তুল্য পরিবাহিতা, আর এখানে হচ্ছে 1 মোলার দ্রবণের যে আয়তন, সেই আয়তনের তোমার পরিবাহিতাটা হচ্ছে মোলার পরিবাহিতা। তার মানে আমাদের 1 মোলার দ্রবণের আয়তন তো এটা পাইছি, আর এই আয়তনের পরিবাহিতা কত পাইলাম? এইটা। তার মানে আমাদের এখানে কাপ্পার মানটা কত? এল ডিভাইডেড বাই আর এ ইন্টু কি 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এই হচ্ছে আমাদের মোলার পরিবাহিতা, যেটাকে আমরা ক্যাপিটাল ল্যামডা এম দ্বারা প্রকাশ করি, সেটার সূত্র পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা একটু বুঝে বুঝে সূত্র নিজেরাই নিয়ে আসতে পারি, যে সূত্রটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, একটু বুঝে পড়াটা ভালো। ঠিক আছে, বেসিকটা তাতে আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আলটিমেটলি আমরা এখন মোটামুটি সবগুলো সূত্রই শিখে ফেলছি। আমাদের তুল্য পরিবাহিতা এখন আমি একটু ক্লিন করে দিচ্ছি, আমি সবগুলো সূত্র আবার লিখে ফেলি। দেখো, তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতার ফর্মুলা আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম, যে আপেক্ষিক পরিবাহিতা যেটা, সেটা হচ্ছে আমাদের কাপ্পা ছিল, কাপ্পা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর এ, তাই না? এইটা ছিল এল ডিভাইডেড বাই আর এ। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা, এবং এটার একক ছিল হচ্ছে ওহম, ইনভার্স এবং সেন্টিমিটার ইনভার্স, তাই না? এটা হচ্ছে আমার সিজিএস একক, আর এসআই একক ছিল হচ্ছে এই পার ওহমকে আমরা বলতে পারতাম সিমেন্স, আর হচ্ছে এটা সেন্টিমিটার না বলে তখন আমরা বলবো মিটার। তার মানে সিমেন্স পার মিটার, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক, এটা হচ্ছে এসআই একক। একইভাবে তুল্য পরিবাহিতা, যেটা আমাদের তুল্য পরিবাহিতা, আমি একটু চেষ্টা করছি সূত্রটা কিভাবে আসলো একটু নিয়ে আসার, তোমরা যেন বুঝতে পারো বিষয়টা। তো পরিবাহিতা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ল্যামডা দ্বারা এক্সপ্রেস করি আমরা, এবং এটা সূত্র ছিল হচ্ছে আমাদের কাপ্পা ইন্টু একক নর্মাল দ্রবণের আয়তন। তো এই কাপ্পা ইন্টু, এটা কাপ্পার ভ্যালু আমরা বসানোর পরে কি পাইছি? এল ডিভাইডেড বাই আর এ। এখানে একক নর্মাল দ্রবণের আয়তন ছিল হচ্ছে, এই নর্মাল দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা সি বলছিলাম, তো এইটা। এবং এটার একক কি হবে? সিজিএস এককটা কি হবে দেখো, এইটুকুর একক কিন্তু আমরা জানি ওহম, পার ওহম, আর হচ্ছে কি সেন্টিমিটার ইনভার্স 1, তার সাথে আমার আয়তনের আয়তন সেন্টিমিটার কিউব যদি গুণ হয় তো আমাদের এককটা হবে স্কোয়ার, আর এখানে নিচে ছিল হচ্ছে 1, অর্থাৎ তোমার হচ্ছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, এটা ইনভার্স, এটা হবে। একইভাবে আমাদের যে তোমার মোলার পরিবাহিতা, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ল্যামডা এম দ্বারা এক্সপ্রেস করি আমরা, এবং এটা হবে যে আর এ ইন্টু কি 1000, শুধু চেঞ্জটা হবে, এখানে নর্মাল দ্রবণ থাকবে প্রশ্নে, আর এখানে থাকবে মোলার দ্রবণ, তো এখানে আমরা ক্যাপিটাল এম দিলাম, এবং এটার একক হবে হচ্ছে ওহম, ইনভার্স তোমার হচ্ছে যে তোমার সেন্টিমিটার স্কোয়ার, জাস্ট পার্থক্যটা হবে, এখানে হবে তখন মোল ইনভার্স, এই তোমার হচ্ছে যে মোল ইনভার্স, অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্সের জায়গায় মোল ইনভার্স আসবে।
আর এটা হচ্ছে সিজিএস একক। আমরা যদি এখানেও তোমার এসআই একক ইউজ করি তাহলে কত হবে, সিমেন্স মিটার স্কোয়ার, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। এখানেও দেখো এটার পরিবর্তে আমরা সিমেন্স লিখতে পারবো, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স 1, এরকম এককগুলা, ঠিক আছে। তো আশা করি আমাদের সূত্রগুলো কিভাবে আসলে একটু ফিল করতে পারছো বেসিক জায়গা থেকে, এইভাবে সূত্রটা আসলে ডেফিনেশন কোনটা কি দ্বারা কি বুঝায় আশা করি বুঝাইতে পারছি। এ পর্যায়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। দেখো আমি বোর্ডে একটা গাণিতিক সমস্যা লিখে রাখছি। এখানে কি বলা হয়েছে যে 0.005 নর্মাল পটাশিয়াম সালফেট দ্রবণের তুল্য পরিবাহিতা কত, ঠিক আছে। আর এখানে দ্রবণের রোধটা দেওয়া আছে, সরি এখানে রয়ের ফোটাটা হয়নি, তো রোধটা দেওয়া আছে 326 ওহম এবং কোষ ধ্রুবক আমাদের দেওয়া আছে 0.2281/সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই তুল্য পরিবাহিতার যে আমাদের সূত্র আমরা সেটা কিভাবে আসলো না আসলো সেটা দেখাই দিছে। তো তুল্য পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, তুল্য পরিবাহিতা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ল্যামডা দ্বারা প্রকাশ করি। ক্যাপিটাল ল্যামডা ইকুয়াল টু কি ছিল, L ডিভাইডেড বাই আর এ ইন্টু 1000 ডিভাইডেড বাই সি, তাই না। এটাকে আমি একটু ভেঙে লিখি, দেখো 1 ডিভাইডেড বাই আর ইন্টু এল ডিভাইডেড বাই এ, এইভাবে লিখলাম, ইন্টু 1000 ডিভাইডেড বাই সি। দেখো কেন এভাবে লিখলাম, কারণ আমাদের কোষ ধ্রুবকের ভ্যালুটা আছে, আমরা জানি এল ডিভাইডেড বাই এ, অর্থাৎ তড়িৎদ্বারের যে দূরত্ব এল আর তড়িৎদ্বারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুইটার অনুপাতকে আমরা কোষ ধ্রুবক বলি, এই জন্য এটাকে আমি একটু আলাদা করে নিলাম। এখানে দেখো আমাদের ভ্যালুগুলা কি কি দেওয়া আছে, এখানে আমাদের এই রোধটা দেওয়া আছে আর এটা হচ্ছে 326 ওহম দেওয়া আছে, ওহম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এল ডিভাইডেড বাই এ, এই টোটাল ভ্যালুটাই দেওয়া আছে 0.2281/সেন্টিমিটার এবং আমাদের হচ্ছে এই সিটা যেটা এই দ্রবণের যে কত নর্মাল দেওয়া আছে, এই 0.005 নর্মাল, তার মানে 0.005 নর্মাল দ্রবণ। আর আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু, মানে ক্যাপিটাল ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, তো সব ভ্যালু যদি এখানে বসাও 1 ডিভাইডেড বাই 326 ইন্টু এই এল ডিভাইডেড বাই এ এর ভ্যালু হচ্ছে 0.2281 আর এখানে 1000 ডিভাইডেড বাই 0.005। ওকে, সো এই ক্যালকুলেশনটা করলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে তোমার হলো অ্যান্সারটা পাবো 139 আমার হচ্ছে 94 এবং এটা যেহেতু তুল্য পরিবাহিতা আমরা এককটা জানি কি, যে একক হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, তারপরে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো আমরা আর একটা প্রশ্ন সলভ করব। এখানে প্রশ্নটা আমি আবার লিখে রাখছি। প্রশ্ন কি বলা হয়েছে আমরা একটু দেখি। বলছে 25°C তাপমাত্রায় একটি পরিবাহিতা কোষে 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের রোধ হয় এত। দেখো এখানে কিন্তু এবার ঘনমাত্রাটা আমার মোলারে দেওয়া আছে, ঠিক আছে, মানে এখানে আপেক্ষিক আমাদের মোলার পরিবাহিতা বের করতে বলবে। আচ্ছা, তো এই যে আমাদের মোলার ঘনমাত্রাটা দেওয়া আছে, এই যে আমাদের এটা হচ্ছে এম এর ভ্যালু। আচ্ছা, দেন হচ্ছে আমাদের রোধটা কত দেওয়া আছে 30.5। আচ্ছা, এবং আমাদের যে কোষ ধ্রুবক সেটা দেওয়া আছে কত, এইটা। তো আমরা কিন্তু মোলার পরিবাহিতা কিভাবে আসছে না আসছে সূত্রগুলো আমরা বেসিক ক্লিয়ার করছি। তো আমরা মোলার পরিবাহিতার যে সূত্রটা দেখো, মোলার পরিবাহিতা সেটাকে আমরা ক্যাপিটাল ল্যামডা এম দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে এল ডিভাইডেড বাই আর এ ইন্টু 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো এখানে কিন্তু আমাদের সব ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, এখানে আমাদের আর আছে, আর হচ্ছে 30.5 ওহম দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের এল ডিভাইডেড বাই আর, এই ভ্যালুটা দেওয়া আছে কত, না সরি, এল ডিভাইডেড বাই এ, এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে কোষ ধ্রুবক, সেটার ভ্যালু দেওয়া আছে 0.367/সেন্টিমিটার। দেন হচ্ছে আমাদের এম এর ভ্যালু যেটা দেওয়া আছে, দেখো এম এর ভ্যালু দেওয়া আছে 0.05 মোলার। আর এখানে আমাদের ক্যাপিটাল ল্যামডা এম ইকুয়াল টু হোয়াট, মোলার পরিবাহিতা। সব ভ্যালু যদি আমরা এখানে বসাই দেই, 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 30.5 গুণন এল বাই এ, এই ভ্যালুটা দেওয়া আছে কত 0.367 আর 1000 ডিভাইডেড বাই আমাদের 0.05। তো আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো হচ্ছে তোমার 240। আমরা এদের ক্যালকুলেশন যদি করি তাহলে 240, আর এককটা কত হবে আমরা জানি যে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে মোল
যেহেতু এটা মোলার মোল ইনভার্স 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাথগুলো খুব সহজেই করে ফেলতে পারি। তো আশা করি আজকের ভিডিওতে আমরা তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছি। আশা করি এই পরিবাহিতাগুলো সম্পর্কে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর যে কোনো প্রবলেম আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে তবে সবাই একটু লাইক করে দিবা, শেয়ার করে দিবা এবং অবশ্যই কমেন্টস করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।